৩ লাখকে ৩০ লাখ বলে ঘোষণা করেছিল শেখ মুজিব, বললেন ব্রিগেডিয়ার আজমি। জানাবো যে কোনো সময় পদত্যাগ করতে পারে আওয়াল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিকে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। এবং সর্বশেষ জানাবো সালমান এফ রহমানের নামে এবার বিস্ফোরক আইনে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩ লাখকে ৩০ লাখ বলে ঘোষণা করেছিল শেখ মুজিব, বললেন ব্রিগেডিয়ার আজমি। আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আজ বেলা 11টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন উপস্থিতি হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী। বর্ণনা করেন কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। 1971 সালে মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোন রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না। আমার স্ত্রী ও পরিবারের উপর হামলা করা হয়। শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে 2,86,000 শহীদের সংখ্যা তারা গেলেও শেখ মুজিবুর রহমান 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেন। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গত 6ই আগস্ট মুক্ত পান আয়নাঘর থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মুক্ত হয়েছেন। যে কোনো সময় পদত্যাগ করতে পারে আওয়াল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা। সূত্র জানায়, রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনের সংস্কার আসছে, এটি নিশ্চিত বলে মনে করছে বর্তমান কমিশন। সেজন্য বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। সিইসি সহ অন্য কমিশনাররা অফিস করলেও বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে। শেষ সময় নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা। বিশেষ করে গতকাল কমিশন বৈঠক করার পর কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজকালের মধ্যে সিইসি সহ সব কমিশনার পদত্যাগ করতে পারেন বলেও চাউর ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, আমরা যে কোনো সময় পদত্যাগের জন্য প্রস্তুত, তবে এমন সময় সেটা বলতে পারছি না। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরে। রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায় আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্র সই করছেন। এ থেকে বাদ যায়নি বিচারাঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টিও বেশ জোরে সোরে আলোচনা চলছিল। গত কয়েকদিন এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে বর্তমান সরকারের কোনো কোনো কর্মকাণ্ডের সমালোচনা করেন সিইসি। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নিজের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশনার। সরকারের সাড়া না পেয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কলাম লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন। সেখানে তিনি নিজেও দাবি করেন, আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকার কলামের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন। প্রধান নির্বাচন কমিশনারের এই কলাম নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করা, সিইসি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এছাড়া সিইসি পদে থাকা নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেছিলেন অনেকে। তবে আওয়াল কমিশন যে সরে দাঁড়াতে যাচ্ছে এই কলাম তার পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেন কেউ কেউ। খোঁজ নিয়ে জানা গেছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরদিন সিইসি কাজী হাবিবুল আওয়াল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব, মোহাম্মদ আলমগীর বেগম, রাশিদা সুলতানা দপ্তর উপস্থিত ছিলেন।
এদিন কমিশনার আনিসুর রহমান কর্মস্থলে উপস্থিত হন। এরপর থেকে সিসি সহ অন্যান্য অনিয়মিতভাবে যে যার সুবিধামতো সময় অফিস করে চলেছেন। তবে মাঝে 12ই আগস্ট তারা জরুরি বৈঠকে বসেন। জানা গেছে ওই বৈঠকে তারা পদত্যাগের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে পূর্ব পরিচয় সূত্র ধরে সিসি নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত হয়। তবে বিভিন্ন মারফতে চেষ্টা হলেও সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টা দপ্তরের কোনো সাড়া মেলেনি বলে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে কমিশনারদের মধ্যে বর্তমানে আহসান হাবিব মোটামুটি নিয়মিত অফিস করছেন। অন্যরা মাঝে মধ্যে দপ্তরে আসেন। কমিশনার আনিসুর রহমান খুবই কম আসেন। তবে গতকাল সিইসি সহ বাকি সব কমিশনারই অফিস করেছেন। সেখানে বিদায়ের আগে গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এর আগে আদালতের আদেশে আমার বাংলাদেশ পার্টিকে নিবন্ধন দেওয়া হয়। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। সাংবিধানিকভাবে 5 বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। অন্য কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান। শুরুতে দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে কমিশন। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বিরোধী জোট এই কমিশনকে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তাদের সেই সংলাপ প্রত্যাখ্যান করে। পরে সময়ে বিরোধী দলগুলো নিয়ে নানা ধরনের কূটনীতিমূলক বক্তব্য দেন কমিশনাররা। বিরোধী দলগুলোর বিরোধিতা ও বর্জন সত্ত্বেও কমিশনের অধীনে এই বছরের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। আর এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এতে আগের কমিশনের মতো এই কমিশনকেও আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশ সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির আদেশে নিয়োগপ্রাপ্ত। আর রাষ্ট্রের যে কোনো বিশেষ পরিস্থিতিতে স্বেচ্ছায় অথবা রাষ্ট্রপতির আদেশে পদত্যাগ করবেন। নির্বাচন কমিশনের সর্বোচ্চ এসব পদে কার্যকালের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের দিন থেকে 5 বছর। ঢাকায় আসছেন ডোনাল্ড লু। ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য তিনি জরুরি আলোচনায় ঢাকা আসছেন। চলতি মাসের মাঝামাঝিতে মার্কিন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ঢাকা সফরে আসছেন তিনি। প্রতিনিধি দলে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু সর্বশেষ গত মে মাসে বাংলাদেশ সফর করেন। রাজনৈতিক পরিবর্তনের পরে যে ডোনাল্ড লু তথা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। সালমান এফ রহমানের নামে এবার বিস্ফোরক আইনে মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ 173 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো 250 থেকে 300 জনের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। নবাবগঞ্জ থানা মামলা নম্বর 3। মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত 5ই আগস্ট সকাল 10টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করছিল। এ সময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। হামলাকারীরা ছাত্র জনতার উপর শটগানের ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে বাদীসহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। পরদিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বাদীর শরীর থেকে 27টি গুলি বের করে। চিকিৎসা নিয়ে আসামিদের নাম সংগ্রহে দেরি হওয়ায় এজাহার দায়েরে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।